এই গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। আরও অনেক ঘটনা ঘটেছে আমাদের জীবনে। অর্ক যখন 10 বছর বয়সে পৌঁছাল তখন তার ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠল। এখন সে শুধু শারীরিক রোগই সারাতে পারে না, মানসিক রোগও সারাতে পারে। এমনকি সে মৃত গাছপালাকেও জীবিত করতে পারে। একদিন আমাদের বাগানের একটা আমগাছ মরে গিয়েছিল। অর্ক তার হাত দিয়ে গাছটা স্পর্শ করল। কয়েক মিনিটের মধ্যে গাছে নতুন পাতা গজাতে লাগল। আমি আর রাহুল এই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলাম। অর্কের ক্ষমতা আমাদের কল্পনার চেয়েও বেশি। কিন্তু এর কিছুদিন পরই একটা বিপদের সংকেত পেলাম। রাহুল স্বপ্নে দেখল যে আমাদের এলাকায় একটা অদ্ভুত রোগ ছড়াবে। যারা এই রোগে আক্রান্ত হবে তারা ধীরে ধীরে তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। কখন এই রোগ আসবে আমি জানতে চাইলাম। আর মাত্র 1 মাস পর। আর এই রোগের কোনো ওষুধ নেই। সাধারণ ডাক্তাররা এর চিকিৎসা করতে পারবে না। আমি বুঝলাম এটা এমন একটা বিপদ যার জন্য আমাদের বিশেষ ক্ষমতার প্রয়োজন হবে। আমরা প্রস্তুতি নিতে লাগলাম। অর্ক তার নিরাময় ক্ষমতা আরও শক্তিশালী করার চেষ্টা করতে লাগল। রাহুল স্বপ্নে দেখার চেষ্টা করতে লাগল যে কিভাবে এই রোগ সারানো যেতে পারে। আর আমি মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করতে লাগলাম যে কারা এই রোগে বেশি আক্রান্ত হবে। 1 মাস পর সত্যিই সেই রোগ আসল। প্রথমে কয়েকজন মানুষ আক্রান্ত হল। তারপর ধীরে ধীরে আরও অনেকে। আক্রান্ত মানুষেরা প্রথমে ছোট ছোট জিনিস ভুলে যেতে লাগল। তারপর বড় ঘটনা। শেষে নিজের নাম পর্যন্ত ভুলে গেল। ডাক্তাররা কিছুই করতে পারছিলেন না। হাসপাতালগুলো রোগীতে ভর্তি হয়ে গেল। আমরা কাজ শুরু করলাম। অর্ক আক্রান্ত রোগীদের একের পর এক সারিয়ে তুলতে লাগল। কিন্তু রোগীর সংখ্যা এত বেশি যে একা অর্কের পক্ষে সবাইকে সারানো সম্ভব হচ্ছিল না। তখন আমি একটা উপায় চিন্তা করলাম। আমি যদি প্রতিটি আক্রান্ত ব্যক্তির পরিবারের সাথে কথা বলি তাহলে তাদের মানসিক শক্তি বাড়াতে পারি। যার ফলে তারা তাদের প্রিয়জনকে সুস্থ করতে সাহায্য করতে পারবে। আমি সেই কাজ শুরু করলাম। প্রতিটি পরিবারের সাথে কথা বলে তাদের ভালোবাসার শক্তি জাগিয়ে তুললাম। আর দেখলাম সত্যিই অনেক রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে। রাহুল তার স্বপ্নের মাধ্যমে বুঝতে পারছিল কোন রোগী কতটা খারাপ অবস্থায় আছে। ফলে আমরা সবচেয়ে গুরুতর রোগীদের ঘুমের ওষুধ খাওয়ানোর সময় ছেলে আমার হাত ধরে বলল এমন কথা যা আমার নিদ্রা হারাম করে দিল। ছেলে কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছিল না। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন। রাতে ওষুধ খাওয়ানোর জন্য তার ঘরে গেলাম। টেবিল ল্যাম্পের আবছা আলো, সে বিছানায় শুয়ে। ওষুধ এনে দিলাম। পানি খেতে গিয়ে সে আমার হাত ধরে ফেল। মা, এই ওষুধ কি আমার স্বপ্ন নিয়ন্ত্রণ করে? আমি বললাম, কেন? সে বলল, কারণ আমি প্রতি রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আমি অবাক হয়ে তাকালাম। কেমন স্বপ্ন? জিজ্ঞেস করলাম। রুমের অন্ধকারে তার কণ্ঠস্বর কাঁপছিল, তুমি আর আমি। স্বামী স্ত্রী হিসেবে ওষুধের গ্লাস আমার হাত থেকে পড়ে যেতে যেতে থেমে গেল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বিছানার পাশে বসে সে আমার দিকে তাকিয়ে বলল, স্বপ্নে আমরা সুখী, বাস্তবেও কি পারব না? আমি উঠে যেতে চাইলাম। সে আমার শাড়ির আঁচল ধরে ফেল। মা, তুমি আমাকে বিয়ে করো। ঘুমের ওষুধের মতো আমার চেতনাও ঝাপসা হয়ে আসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সোমা দেবী। আমার বয়স 41 বছর। আমার স্বামীর নাম কৌশিক দেবী, বয়স 44 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূর্ণিমা। রাহুল 20 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। পূর্ণিমা 13 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ যে গল্পটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। এমন কিছু ঘটেছিল যা আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। সেই রাতে রাহুলের কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত হল। আমি দ্রুত তার ঘর থেকে বেরিয়ে এলাম। করিডোরে দাঁড়িয়ে থেকে ভাবলাম, এটা কি হচ্ছে? আমার ছেলে কেন এমন কথা বলছে? পরের দিন সকালে আমি রাহুলের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু সে যেন রাতের সেই কথাগুলো একেবারেই ভুলে গেছে। স্বাভাবিকভাবেই আমাকে মা বলে ডাকছে, কোনো অদ্ভুত আচরণ নেই। আমি ভাবলাম হয়তো ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু পরবর্তী কয়েকদিনে যা ঘটল তা আমাকে সম্পূর্ণ হতবাক করে দিল।
3 দিন পর আবার রাতে রাহুলের ঘরে ওষুধ দিতে গেলাম। এবারও সে আমার হাত ধরে একই ধরনের কথা বলতে লাগল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। আমরা কেন একসাথে থাকতে পারি না? আমি বুঝতে পারলাম, এটা শুধু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নয়। কিছু একটা গভীর সমস্যা আছে। পরের দিন আমি কৌশিকের সাথে এ নিয়ে কথা বললাম। কিন্তু সে বিশ্বাসটাকে হালকাভাবে নিল। বাচ্চা ছেলে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছে। বড় হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মন বলছিল এটা কোনো সাধারণ বিষয় নয়। 1 সপ্তাহ পর রাতে আমি রাহুলের ঘরে গিয়ে দেখি সে জেগে বসে আছে। টেবিল ল্যাম্পের নিচে কোনো একটা বই পড়ছে। আমি কাছে গিয়ে দেখি সেটা কোনো সাধারণ বই নয়। একটা পুরানো চামড়ার বাঁধানো ডায়েরি। পাতাগুলো হলুদ হয়ে গেছে সময়ের সাথে। রাহুল, এটা কোথায় পেলে? আমি জিজ্ঞেস করলাম। সে চমকে ওঠে। মা, তুমি এসেছ? এই ডায়েরিটা আমি আমাদের পুরানো ট্রাঙ্কে পেয়েছি। এটা দাদির লেখাগু। দাদি মানে আমার শাশুড়ি। তিনি 15 বছর আগে মারা গেছেন। আমি ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলাম। অদ্ভুত সব লেখা। কিছু বাংলায়, কিছু সংস্কৃতে। কিছু কিছু শব্দ আমি চিনতেই পারছি না। তুমি এটা পড়তে পারো? আমি রাহুলকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, অদ্ভুত ব্যাপার। যখন আমি এই ডায়েরি হাতে নিই তখন সব লেখা আমার পরিষ্কার বুঝতে পারি। এমনকি সংস্কৃতের অংশটুকুও। আমি আরও অবাক হলাম। রাহুল তো সংস্কৃত জানে না। তাহলে কিভাবে পড়ছে? এখানে কি লেখা আছে? আমি জানতে চাইলাম। রাহুল একটা পাতা খুলে বলল, দাদি লিখেছেন যে আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। প্রতি 3 প্রজন্মে একবার একজন জন্মায় যে অন্যদের স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি অন্যদের চিন্তাভাবনাও প্রভাবিত করতে পারে কি? আমার গা শিউরে উঠল। তার মানে? দাদি লিখেছেন এই ক্ষমতা যার আছে সে জানেও না যে সে এটা ব্যবহার করছে। এটা তার অবচেতন মন থেকে আসে। যখন সে কাউকে খুব ভালোবাসে বা কারও প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, তখন এই ক্ষমতা সক্রিয় হয় গে। আমি বুঝতে পারলাম রাহুল হয়তো অজান্তেই আমার স্বপ্ন ও চিন্তাভাবনা প্রভাবিত করছে। কিন্তু কেন আমাকে নিয়ে? এর উত্তর পেতে আমি ডায়েরিটা আরও পড়তে লাগলাম। পরের পাতায় আরও চমকপ্রদ তথ্য। দাদি লিখেছেন এই ক্ষমতার অধিকারী ব্যক্তি সবসময় তার মায়ের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে। এটা প্রাকৃতিক নিয়ম। কারণ মা হচ্ছেন তার সবচেয়ে কাছের মানুষ। এই আকর্ষণ রোমান্টিক নয়, বরং আধ্যাত্মিক। কিন্তু অনভিজ্ঞ মনে এটা রোমান্টিক ভালোবাসা হিসেবে প্রকাশ পায়। আমি একটু স্বস্তি পেলাম। তাহলে রাহুলের এই আচরণ কোনো অস্বাভাবিক যৌন আকর্ষণ নয়। এটা তার অজানা ক্ষমতার প্রভাব। কিন্তু পরবর্তী অংশ পড়ে আমার রক্ত শীতল হয়ে গেল। দাদি লিখেছেন এই ক্ষমতা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে এটা ধীরে ধীরে মায়ের মানসিক স্বাস্থ্য নষ্ট করে দেয়া। মা ধীরে ধীরে তার নিজের পরিচয় হারিয়ে ফেলেন। তিনি শুধুমাত্র ছেলের ইচ্ছা অনুযায়ী চিন্তা করতে শুরু করেন। আর যদি এই প্রক্রিয়া চলতেই থাকে, তাহলে শেষ পর্যন্ত মা তার সন্তানকে স্বামীর মতো ভালোবাসতে শুরু করেন। এটা একটা ভয়ঙ্কর অভিশাপ। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তাহলে কি আমি ধীরে ধীরে এই অভিশাপের শিকার হচ্ছি? গত কয়েকদিনে আমি কি রাহুলকে নিয়ে অদ্ভুত চিন্তাভাবনা করেছি? আমি নিজেকে প্রশ্ন করলাম। হ্যাঁ, সত্যিই কিছু অদ্ভুত অনুভূতি হয়েছে। কয়েকবার রাহুলকে দেখে আমার মনে হয়েছে সে কত সুন্দর, কত পরিণত হয়ে গেছে। এমনকি একদিন স্বপ্নে দেখেছি আমি আর রাহুল কোথাও ভ্রমণে গেছি, শুধু আমরা দুজন। মা, তুমি কি ভাবছ? রাহুলের কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠলাম। কিছু না বাবা। এই ডায়েরিতে আর কি লেখা আছে? রাহুল পাতা উল্টাতে লাগল। দাদি লিখেছেন এই অভিশাপ থেকে মুক্তির উপায় আছে। কিন্তু সেটা খুবই কঠিন। কি উপায়? যার এই ক্ষমতা আছে তাকে তার প্রকৃত ভালোবাসা খুঁজে বের করতে হবে। যাকে সে সত্যিকারের ভালোবাসে তার সাথে মিলিত হতে হবে। তাহলেই এই ক্ষমতা মায়ের উপর থেকে সরে যাবে এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। কিন্তু এই প্রক্রিয়ার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। যদি 21 দিনের মধ্যে এই ক্ষমতার অধিকারী তার প্রকৃত ভালোবাসা খুঁজে না পায়, তাহলে তার মা চিরকালের জন্য এই অভিশাপের বশীভূত হয়ে যাবে। আমি গুনে দেখলাম। রাহুল প্রথম অদ্ভুত আচরণ করেছে আজ থেকে 18 দিন আগে। তার মানে আমার হাতে আর মাত্র 3 দিন সময়। রাহুল, তুমি কি কাউকে ভালোবাসো? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। সে একটু লজ্জা পেল। মা, আমি জানি না।
আমার কলেজে একটা মেয়ে আছে, তানিয়া। সে খুব সুন্দর, কিন্তু আমি তার সাথে কখনো কথা বলার সাহস পাই না গে। কেন? তুমি তো বেশ সাহসী ছেলে গে। মা, তানিয়া অন্যরকম। সে খুব মেধাবী, সুন্দরী। আমি যদি তার কাছে প্রস্তাব দিই আর সে না বলে দেয়? আমি বুঝলাম রাহুলের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে। এই কারণেই সে তার প্রকৃত ভালোবাসার কাছে যেতে পারছে না। আর এদিকে আমি ধীরে ধীরে অভিশাপের শিকার হচ্ছি। পরের দিন সকালে আমি একটা পরিকল্পনা করলাম। আমি রাহুলকে বললাম, তুমি তানিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমি তার সাথে কথা বলবো। মা, এটা কি বলছ? তানিয়া আমাকে চেনেই না গে। তাহলে প্রথমে তার সাথে পরিচয় করো। তারপর বলো তোমার মা তাকে বাড়িতে খেতে নিমন্ত্রণ করেছেন গু। রাহুল অনিচ্ছায় রাজি হল। সেদিন বিকেলে সে কলেজ থেকে এসে বলল, মা, আমি তানিয়ার সাথে কথা বলেছি। সে রাজি হয়েছে কালকে বিকেলে আসতে গু। আমি খুশি হলাম। কিন্তু সেই রাতে আমার আবার অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম আমি আর রাহুল সমুদ্র সৈকতে হাঁটছি, হাত ধরে ধরে, যেন আমরা প্রেমিক প্রেমিকা। ঘুম ভেঙে গেলে আমি বুঝলাম অভিশাপ আরও শক্তিশালী হচ্ছে। এখন আমার স্বপ্নেও রাহুল এসে যাচ্ছে। পরের দিন বিকেলে তানিয়া এলো। সুন্দরী মেয়ে, খুবই ভদ্র। আমি তার সাথে অনেক কথা বললাম। বুঝতে পারলাম মেয়েটি সত্যিই খুব ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল সেও রাহুলকে পছন্দ করে। কিন্তু তানিয়াও ভাবছে রাহুল হয়তো তাকে পছন্দ করে না। আমি বুঝলাম এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু কেউই সেটা প্রকাশ করতে পারছে না। তানিয়া চলে যাওয়ার পর আমি রাহুলকে সব খুলে বললাম। তানিয়া তোমাকে পছন্দ করে, কিন্তু সে ভাবছে তুমি তাকে পছন্দ করো না গি। রাহুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যিই মা? হ্যাঁ। তুমি কাল তার কাছে প্রপোজ করোক। সেই রাতে আমি দাদির ডায়েরিটা আরও পড়লাম। সেখানে লেখা ছিল, যখন ক্ষমতার অধিকারী তার প্রকৃত ভালোবাসার কাছে প্রস্তাব দেয়, ঠিক সেই মুহূর্তে মায়ের উপর থেকে অভিশাপ উঠে যায়। মা তার স্বাভাবিক চেতনা ফিরে পায়। পরের দিন বিকেলে রাহুল তানিয়ার কাছে প্রস্তাব দিল। তানিয়া রাজি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম। যেন আমার মাথা থেকে একটা ভারী পাথর সরে গেছে। আমার চিন্তাভাবনা হঠাৎ পরিষ্কার হয়ে গেল। আমি বুঝলাম গত কয়েকদিনে আমার মধ্যে যে অদ্ভুত অনুভূতিগুলো হয়েছিল সেগুলো আসলে আমার নিজের চিন্তাভাবনা ছিল না। সেগুলো ছিল রাহুলের অবচেতন ক্ষমতার প্রভাব। এখন আমি আবার স্বাভাবিক মা হয়ে উঠেছি। রাহুলকে দেখে আবার শুধুমাত্র মায়ের ভালোবাসা অনুভব করছি। আর কোনো অদ্ভুত চিন্তাভাবনা নেই। কিন্তু আমার কৌতূহল থেকে গেল। দাদি কিভাবে এসব জানতেন? আমি ডায়েরির শেষের দিকের পাতাগুলো পড়লাম। সেখানে দাদির নিজের অভিজ্ঞতার কথা লেখা। দাদিও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার ছেলে মানে রাহুলের বাবা কৌশিকেরও এই ক্ষমতা ছিল। কিন্তু দাদি সময়মতো এর সমাধান বের করতে পারেননি। দাদি লিখেছেন, আমি ২১ দিনের মধ্যে কৌশিকের বিয়ের ব্যবস্থা করতে পারিনি। ফলে আমি ৭ বছর এই অভিশাপের বশীভূত ছিলাম। ৭ বছর ধরে আমি কৌশিককে স্বামীর মতো ভালোবেসেছি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টকর সময়। অবশেষে যখন কৌশিকের বিয়ে হল তখন আমি মুক্তি পেলাম। কিন্তু ততক্ষণে আমার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। আমি অনেক পাপবোধে ভুগেছি। আমি বুঝলাম আমি কত ভাগ্যবতী যে সময়মতো এর সমাধান করতে পেরেছি। ৩ মাস পর রাহুল আর তানিয়ার বিয়ে হল। সেদিন বিয়ের অনুষ্ঠানে আমি দাদির ডায়েরিটা পুড়িয়ে দিলাম। আমি চাইনি এই অভিশাপের কথা ভবিষ্যৎ প্রজন্ম জানুক। কিন্তু আমি জানি ৩ প্রজন্ম পর আবার কেউ একজন এই ক্ষমতা নিয়ে জন্মাবে। হয়তো রাহুলের ছেলের ছেলে। আমি শুধু প্রার্থনা করি সেই সময় যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আজ রাহুল আর তানিয়ার একটি ছেলে হয়েছে। নাম রেখেছি অর্ক। ছোট্ট অর্ক যখন আমার কোলে থাকে আমি তার চোখের দিকে তাকাই। এই নিষ্পাপ শিশুর মধ্যে কি সেই বিশেষ ক্ষমতা আছে? নাকি তা পরবর্তী প্রজন্মে প্রকাশ পাবে? কিন্তু আমি আর ভাবি না। আমি জানি প্রতিটি অভিশাপের একটা সমাধান আছে। এবং সেই সমাধান হচ্ছে সত্যিকারের ভালোবাসা। যতক্ষণ পৃথিবীতে ভালোবাসা থাকবে ততক্ষণ কোনো অভিশাপই চিরস্থায়ী হতে পারে না। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। একদিন তানিয়া আমার কাছে এসে বলল, মা, আমি রাহুলের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা দেখতে পাচ্ছি।
সে যা যা স্বপ্ন দেখে সেগুলো অনেক সময় বাস্তবে ঘটে যায়। আমি চমকে উঠলাম। তাহলে কি রাহুলের ক্ষমতা এখনো আছে? আমি ভেবেছিলাম বিয়ের পর এটা চলে যাবে। কেমন স্বপ্ন? আমি জানতে চাইলাম। গত সপ্তাহে সে স্বপ্ন দেখেছিল যে তার কলেজের বন্ধু ঋতিক একটা অ্যাক্সিডেন্ট করবে। পরের দিন সত্যিই ঋতিক অ্যাক্সিডেন্ট করেছে। আর এর আগে সে স্বপ্ন দেখেছিল যে আমাদের পাড়ার রহিম চাচার দোকানে চুরি হবে। সেটাও হয়েছে। আমি বুঝলাম রাহুলের ক্ষমতা শুধু মানুষের চিন্তাভাবনা প্রভাবিত করা পর্যন্ত সীমাবদ্ধ নয়। সে ভবিষ্যতও দেখতে পায়। আমি আবার দাদির ডায়েরির কথা ভাবলাম। হায়, সেটা তো পুড়িয়ে দিয়েছি। এখন আর জানার উপায় নেই যে এই ক্ষমতার আরও কি কি দিক আছে। কিন্তু তানিয়া আরও একটা কথা বলল যা আমাকে গভীর চিন্তায় ফেলে দিল। মা, রাহুল বলেছে যে সে স্বপ্নে একটা পুরানো বাড়ি দেখে। সেই বাড়িতে অনেক গুপ্তধন আছে। সে বারবার একই স্বপ্ন দেখছে। কোথায় সেই বাড়ি? রাহুল বলেছে এটা আমাদের গ্রামের বাড়ির কাছেই কোথাও। একটা পুরানো পরিত্যক্ত বাড়ি। আমার মনে পড়ে গেল। আমাদের গ্রামে সত্যিই একটা পুরানো পরিত্যক্ত বাড়ি আছে। সেটা আমার দাদার জমানার। মানুষজন বলে সেই বাড়িতে ভূত আছে। কেউ সেদিকে যায় না। রাহুল ঠিক কী দেখে স্বপ্নে? আমি জানতে চাইলাম। সে বলেছে স্বপ্নে দেখে যে সেই বাড়ির মেঝের নিচে একটা গোপন কক্ষ আছে। সেখানে অনেক সোনাদানা আর পুরানো নথিপত্র রাখা আছে। আমার কৌতূহল বেড়ে গেল। যদি রাহুলের অন্যান্য স্বপ্ন সত্যি হয়ে থাকে তাহলে এটাও সত্যি হতে পারে। পরের সপ্তাহে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে গেলাম। রাহুল, তানিয়া, ছোট অর্ক আর আমি। কৌশিক অফিসের কাজে ব্যস্ত ছিল তাই আসতে পারেনি। গ্রামে পৌঁছানোর পর রাহুল আমাদের সেই পুরানো বাড়িটা দেখাল। সত্যিই খুব পুরানো। দেয়ালে শ্যাওলা ধরেছে। ছাদ জায়গায় ভেঙে পড়েছে। মা, ঠিক এই বাড়িটাই আমি স্বপ্নে দেখি। রাহুল বলল। আমরা বাড়িটার ভিতরে ঢুকলাম। ভিতরে কিছু পুরানো আসবাবপত্র পড়ে আছে। মাকসার জাল সব জায়গায়। রাহুল একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মেঝের দিকে তাকাল। এই জায়গাটায়। এখানেই স্বপ্নে দেখি গোপন কক্ষের প্রবেশপথ। আমরা সেই জায়গার মেঝে পরীক্ষা করলাম। দেখলাম একটা অংশ অন্য অংশের চেয়ে একটু আলাদা। যেন নিচে ফাঁকা জায়গা আছে। গ্রাম থেকে কয়েকজন লোক ডেকে এনে সেই জায়গা খোঁড়ানো শুরু করলাম। প্রায় 3 ফুট খোঁড়ার পর একটা কাঠের ঢাকনা পেলাম। ঢাকনা সরানোর পর দেখি সত্যিই নিচে একটা গোপন কক্ষ। সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা আছে। আমরা টর্চ নিয়ে নিচে নামলাম। কি দেখি? পুরো কক্ষটা ভর্তি সোনার গয়না, পুরানো মুদ্রা আর নানান ধরনের মূল্যবান জিনিস। একপাশে অনেকগুলো পুরানো বই আর নথিপত্র। এটা কার সম্পত্তি হতে পারে? তানিয়া জিজ্ঞেস করল। আমি সেই নথিপত্রগুলো দেখলাম। সবই পুরানো বাংলায় লেখা। কিছু কিছু পড়তে পারলাম। বুঝলাম এগুলো আমাদেরই পূর্বপুরুষদের সম্পত্তি। কোনো এক সময়ে তারা এসব লুকিয়ে রেখেছিলেন। একটা কাগজে লেখা ছিল, যদি আমাদের বংশে কেউ বিশেষ ক্ষমতার অধিকারী হয় তাহলে সেই এই ধনসম্পদের প্রকৃত উত্তরাধিকারী। কারণ শুধুমাত্র বিশেষ ক্ষমতার মাধ্যমেই এই গুপ্তধনের সন্ধান পাওয়া সম্ভব। আমি বুঝলাম রাহুল তার ক্ষমতার কারণেই এই ধনসম্পদের সন্ধান পেয়েছে। এটা আমাদের পারিবারিক সম্পত্তি। সেই গুপ্তধন পেয়ে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেল। রাহুল একটা ভালো ব্যবসা শুরু করল। তানিয়া তার পড়াশোনা চালিয়ে যেতে পারল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাহুল তার ক্ষমতা এখন ভালো কাজে ব্যবহার করতে শিখেছে। সে স্বপ্নে দেখে কোথায় বিপদ হতে পারে, তারপর সেই বিপদ থেকে মানুষদের সাবধান করে দেয়। একবার সে স্বপ্ন দেখল আমাদের এলাকায় বন্যা হবে। আমরা সবাইকে আগে থেকেই সাবধান করে দিলাম। ফলে অনেক মানুষের জীবন বেঁচে গেল। আরেকবার সে স্বপ্ন দেখল একটা বাড়িতে আগুন লাগবে। আমরা আগে থেকেই ফায়ার ব্রিগেডকে খবর দিয়ে রাখলাম। ফলে আগুন লাগার সাথে সাথেই তারা পৌঁছে গিয়ে বড় ক্ষয়ক্ষতি রোধ করতে পারল। এভাবে রাহুল তার ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করতে লাগল। আর আমি বুঝলাম এই ক্ষমতা আসলে অভিশাপ নয়, বরং একটা আশীর্বাদ। শুধু সেটা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। কিন্তু একদিন রাহুল একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের পরিবারে আরেকটা বিশেষ ক্ষমতার মানুষ আছেন। সেটা তুমি। আমি অবাক হলাম। আমার কি ক্ষমতা থাকতে পারে? মা, তোমার ক্ষমতা হচ্ছে মানুষের মনের কথা বোঝা। তুমি যখন কারো সাথে কথা বলো তুমি তার মনের গভীরের কথা বুঝতে পারো।
এমনকি সে যে কথা বলছে না সেটাও তুমি জানো গো। আমি ভাবলাম, সত্যিই তো, আমি সবসময় মানুষের মনের কথা ভালো বুঝতে পারি। যখন কেউ মিথ্যা বলে আমি টের পাই। যখন কেউ কষ্ট পায় আমি বুঝতে পারি সে কি চিন্তা করছে। তাহলে আমাদের পরিবারে দুজনেরই বিশেষ ক্ষমতা আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আর আমি স্বপ্নে দেখেছি যে অর্কেরও ভবিষ্যতে একটা ক্ষমতা প্রকাশ পাবে। সে মানুষের রোগ নিরাময় করতে পারবে গি। আমি বুঝলাম আমাদের পরিবারটা আসলে খুবই বিশেষ। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা আছে। কয়েক বছর পর সত্যিই অর্কের মধ্যে অদ্ভুত ক্ষমতা প্রকাশ পেল। সে যখন কারো হাত স্পর্শ করে তার রোগ ভালো হয়ে যায়। প্রথমে আমরা বিশ্বাস করিনি। কিন্তু পরে দেখলাম সত্যিই সে অনেক মানুষের রোগ সারিয়ে দিতে পারে। একদিন আমাদের পাড়ার এক বৃদ্ধ মানুষ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন আর কিছু করার নেই। অর্ক তার হাত ধরে বসে রইল কিছুক্ষণ। পরের দিন দেখি বৃদ্ধ মানুষটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এভাবে আমাদের পরিবার একটা অদ্ভুত পরিবারে পরিণত হল। আমরা তিনজনের তিন রকম ক্ষমতা। রাহুল ভবিষ্যৎ দেখতে পায়, আমি মানুষের মনের কথা বুঝি, আর অর্ক রোগ সারাতে পারে। কিন্তু আমরা এই ক্ষমতাগুলো গোপনে রেখে মানুষের সেবায় ব্যবহার করতে লাগলাম, যাতে কেউ আমাদের নিয়ে অদ্ভুত চিন্তাভাবনা না করে। একদিন তানিয়া আমাকে বলল, মা, আমার মনে হয় আমাদের পরিবারের এই বিশেষত্বের কোনো বিশেষ উদ্দেশ্য আছে গিউ। কী রকম উদ্দেশ্য? হয়তো আমাদের মানুষের সেবা করার জন্যই এই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, যাতে আমরা মানুষের কল্যাণ করতে পারি। আমি তানিয়ার কথায় সহমত হলাম। সত্যিই, আমরা যখন আমাদের ক্ষমতাগুলো মানুষের সেবায় ব্যবহার করি তখন খুব শান্তি পাই। এখন আমাদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ আসে। কেউ আসে রাহুলের কাছে ভবিষ্যতের কথা জানতে, কেউ আসে আমার কাছে মনের কথা বলতে, আর কেউ আসে অর্কের কাছে রোগ সারাতে। আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না, শুধু মানুষের সেবা করি। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের বাড়িতে এক বিদেশি লোক এসেছিল। সে বলল সে একজন গবেষক। সে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে গবেষণা করে। সে আমাদের সাথে অনেক কথা বলল। তারপর বলল, আপনাদের মতো পরিবার পৃথিবীতে খুব কমই আছে। আপনারা খুবই বিরলগু। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ সাধারণত একটা পরিবারে একজনের এই ধরনের ক্ষমতা থাকে। কিন্তু আপনাদের পরিবারে তিনজনেরই আলাদা আলাদা ক্ষমতা। এটা অত্যন্ত বিরলগু। সে আরও বলল, আমি পৃথিবীর বিভিন্ন দেশে এরকম পরিবারের খোঁজ করছি। আজ পর্যন্ত মাত্র 5টি পরিবার পেয়েছি গি। অন্যগুলো কোথায়? রাহুল জানতে চাইল। একটা জাপানে, একটা আমেরিকায়, একটা ব্রাজিলে, আরেকটা রাশিয়ায়। আর এখন আপনারা বাংলাদেশে গু। গবেষক আমাদের বলল যে এরকম পরিবারগুলোর মধ্যে একটা সংযোগ আছে। যখন পৃথিবীতে কোনো বড় বিপদ আসে তখন এই পরিবারগুলোর ক্ষমতা আরও বেড়ে যায়। আর তারা সবাই মিলে সেই বিপদ মোকাবেলা করে। কী ধরনের বিপদ? আমি জানতে চাইলাম। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, যুদ্ধ। এরকম বড় বিপদের সময় আপনাদের মতো পরিবারগুলো মানুষকে সাহায্য করে গি। গবেষক চলে যাওয়ার পর আমরা তার কথা নিয়ে অনেক ভাবলাম। সত্যিই কি আমাদের কোনো বিশেষ দায়িত্ব আছে? কয়েক মাস পর আমাদের দেশে একটা বড় বন্যা হল। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হল। আমরা সবাই মিলে ত্রাণ কাজে নেমে পড়লাম। রাহুল তার ক্ষমতা দিয়ে বুঝতে পারছিল কোথায় কোথায় মানুষ আটকা পড়ে আছে। আমি মানুষের মনের কথা বুঝে তাদের মানসিক সাহায্য করছিলাম। আর অর্ক অসুস্থ মানুষদের সারিয়ে তুলছিল। সেই সময় আমি বুঝলাম সত্যিই আমাদের একটা বিশেষ দায়িত্ব আছে। আমাদের ক্ষমতাগুলো শুধু আমাদের নিজেদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। এই গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। আরও অনেক ঘটনা ঘটেছে আমাদের জীবনে।